স্পেশাল ঈদ আড্ডা প্রেজেন্টেড বাই জেডএস RM, powered by গ্রাম বাংলা টিউবস লিমিটেড, co-sponsored by শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল ঈদ আড্ডায়। যদিও ঈদের আয়োজন, কিন্তু আমাদের স্টুডিওতে আজকে দুজন রাজনীতিবিদ উপস্থিত আছেন। দুজনকে আপনারা তাদের নির্বাচনী এলাকার বাইরে, দলের বাইরে দুজনই সারা দেশে পরিচিত মুখ। পরিচয় করে দিচ্ছি। আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান এবং আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আমরা আজকে রাজনীতির বাইরের গোলাম মাওলা রনি এবং রাজনীতির বাইরের শামীম ওসমানকে চেনার চেষ্টা করব, কারণ আমরা এমনিতে রাজনীতিতে যা দেখি তার বাইরেও প্রত্যেকের একটা ব্যক্তি জীবন থাকে, অবসর সময় থাকে, তারা রাজনীতির বাইরেও নানাভাবে সময় কাটান, পরিবারকে সময় দেন। কীভাবে দেন আমরা আসলে জানি না। আজকে আমরা জানার চেষ্টা করব এই দুজন সারা বাংলাদেশের পরিচিত মুখ, আলোচিত সমালোচিত শামীম ওসমান এবং গোলাম মাওলা রনি। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। এই পবিত্র ঈদুল আজহা, যেটা আমরা কোরবানির ঈদ বলি, জি, এটার কিন্তু একটা অনেকের ছেলেবেলার অনেক রকমের স্মৃতি থাকে। একটু শুরুতে আপনার ছোট্ট করে যে ছেলেবেলার ঈদের স্মৃতি একটু শুনি। ছোটবেলার ঈদ কিংবা ছোটবেলা যত বড়বেলা হচ্ছে, তত মনে হয় ছেলেবেলা যদি ফিরে যাওয়া যেত। হ্যাঁ, টু বি অনেস্টলি বলছি, মনে হয় জীবনের সব চাহিদা এখন যদি ওই জায়গাটা আবার যেতে পারতাম। বাট যেতে পারতাম এটাও যেমন চাই, আবার চাই বড় হলে যাতে আমার এই ছেলেকেই পাই, এই মেয়েকেই পাই, আমার এই নাতিকেই পাই। বোথ সাইড আছে, কিন্তু বাট টাইম টু, আসলে আমাদের সময় তো বাড়ে না, কমছে। আর ছোটোবেলার যে ঈদ, আমার মনে হয় এই এখনকার যে জেনারেশন, বিশেষ করে সিটি শহরে যারা থাকেন, গুলশান, বনানী, বাড়ি ধরা বা বড় বড় শহরগুলি থাক, তারা বোধহয় এটা উপভোগ করে না, যেটা আমরা। এক ধরনের বিচ্ছিন্নতা থাকে, তো কেমন জানি হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, যেমন তখন আমরা পুরো মহল্লায় ঘুরতাম, সারাদিন ঘুরতাম, এবং আমাদের খুব ক্রেডিট হতো যে কাদের গরুটা পাগল, কোন গরুটা মানুষকে গোতা দিতে পারে, কোন গরুটার, আর যদি গরু কোন রকমের রশি ছিঁড়া ছুটতে পারলো, ওইটার পিছনে সবার যে একটা আলাদা সম্মান। যেমন আমাদের একটা গরু এক সময় রশি ছিঁড়ে সে ছুটে গেল, সারা মহল্লার মানুষ দৌড়াচ্ছে এটাকে ধরার জন্য, 2-4 জন ধাক্কা খেয়ে পানিতে পড়লো। আমার সে কি অহংকার যে আমাদের গরু হয়েছে। তো এই স্মৃতি, ওই বন্ধু বান্ধব এখনো ম্যাক্সিমাম আছে, বাট যার যার ব্যস্ততা তার মতো প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে ফিল করি যে সময় খুব দ্রুত যায়। রনি ভাই, আপনার কোনো ছেলেবেলার ঈদের, এই বিশেষ করে কোরবানির ঈদের মজার কোনো স্মৃতি? জন্মটা হলো ফরিদপুরের সদরপুরে, প্রত্যন্ত গ্রামে। এখানে আমি শৈশবটা কাটিয়েছি। তো অন্যান্য ওই সময়টাতে 70-এর দশকের একেবারে শুরুর দিকে, 71-72 ওই সময়টাতে যারাই দুটো ডাল ভাত একটু ভালো মতো খেতে চেয়েছে, তাদেরকে 2-3টা কাজ একসাথে করতে হয়েছে, কৃষি এবং ব্যবসা। তো আমাদের পরিবারটা ব্যবসা এবং কৃষি এই দুটো একসাথে করেছে। ফলে আমাদের বাড়িতে অনেকগুলো গরু ছিল, 20-25-30টা, সবসময় হালের গরু প্লাস অন্যান্য গরু। এবং শুধু আমাদের বাড়ি না, পুরো গ্রামে ওই এলাকাতে গরু পরিবারের যে কোনো সদস্যের মতোই অত্যন্ত আদরণীয় ছিল। ফলে প্রতি বছর আমরা ওই একটা গরুর মধ্যে যারা সঙ্গতিপূর্ণ পরিবার যারা ছিল, তারা হয়তো পুরো গ্রামে 1 বা 2 গরু, গ্রামের যে আজকের মতো যে ব্যবহার করো না, পুরো গ্রামের মধ্যে 1 বা 2 পরিবারের গরু জবাই হতো। এবং ওটা গ্রামের যে একটা নির্দিষ্ট জায়গাতে হতো, ওখানে 3 ভাগ করে, একটাকে বলা হয়তো সরকারি ভাগ, আমাদের এলাকায় বলতো সমাজের মাংস। হ্যাঁ, তো ওইভাবে সবাইকে দিয়ে আসতে হতো। এবং আমরা বাচ্চা যারা আছে, আমরা মাথায় করে করে গরিব মানুষের সমস্ত বাড়িতে গিয়ে আমরা মাংস পৌঁছাই দিতাম, সরকারি ভাগটা। এখন দেখা গেল পুরো গ্রামে 3টি গরু জবাই হয়েছে, 5টা ছাগল জবাই হয়েছে। সেগুলো তো গরুটা খুব কম হতো আমাদের সময়টাতে। এর কারণ হলো গরু যেগুলো গাভী ছিল, এগুলো তো দুগ্ধ দিত, এগুলোকে সাধারণত জবাই করা হতো না। আর কৃষিকাজে যতক্ষণ পর্যন্ত একটা গরুকে ব্যবহার করা যেত, সেই গরু কখনোই জবাই করা, হালের গরু কখনো জবাই করা হতো না। এবং এটা তো আমার জন্য যেটা কষ্টকর ছিল যে আমি যারা এই ক্যাটেলগুলো, অর্থাৎ গৃহপালিত পশুর সঙ্গে আমার একটা নিদারুণ সম্পর্ক ছিল। হ্যাঁ, খুব সম্পর্ক ছিল। তো যখন সিদ্ধান্ত হতো যে এই বছর এই গরুটাকে জবাই দেওয়া, কোরবানি দেওয়া হবে, এটা আমরা 6-7 মাস আগের থেকেই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে ঠিক করতে হতো। ফার্স্ট থিং হলো যে একে দেওয়ার হাল চাষ করা হবে না।
তখন থেকে ওর জন্য আমার একটা মায়া কাজ করতে এবং কিন্তু কোরবানির ধারণাটা কিন্তু আপনার সবচেয়ে প্রিয়জনকে আপনি কোরবানি দেবেন আল্লাহ, সেইখানেও কিন্তু একটা রাইট। তা ওকে নিয়ে ধারণা হতো আমি তাকে সেবা করতাম, কিন্তু ওর আমার আসলে ওই শৈশবে আমি কখনোই আমার ওই মানে গৃহপালিত পশু যতবারই কোরবানি হয়েছে আমি বড় হয়ে খেয়েছি, কিন্তু আমি ওই কোরবানির মাংস খেতে পারিনি। আমার ও শুধু সবসময় আমার এই মায়াটা লেগেছে, এটা আমার খুব লাগছে। আমি ছাগলের মাংস খেয়েছি, কিন্তু ওই মানে আপনার প্রিয় পশু, হ্যাঁ 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 আমি পালা গরু, হ্যাঁ এটা আমি সেটা কিন্তু যে মানে সবচেয়ে প্রিয়জন এবং জবাই করার সময়টা তো প্রশ্নই আসে না, মানে আমি ওই জবাই ওই দৃশ্য কাছে আমিও দেখি না, কিন্তু এখন দেখি এই জিনিসগুলো আছে। এই গেল একটা স্মৃতি। আর সবচেয়ে শামীম ভাইয়েরও হয়তো মনে আছে, আমাদের ছোটোকালে আপনারও হয়তো হবে, যে ওই মুরব্বীরা করতেন কি, ওই যে গরুর এক ধরনের চামড়াদের ঢোল বানিয়ে দিতেন। ঢোল বানানো, হ্যাঁ 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 ঢোল বানানো দিত। আমরা বানিয়েছি। আচ্ছা, ওটা নারকেলের ইয়ার মধ্যে দিয়ে, হ্যাঁ বা এর মধ্যে আমার কাকা বানিয়ে দিতেন, এবং ওটা দিয়ে যে ওই যে কয়েকদিন যে ঢোল বাজাতাম, ওটা ছিল শিশু মানে শৈশবের একেবারে খুবই মজার একটা স্মৃতি, অসাধারণ একটা স্মৃতি, অসাধারণ। এবং আমার কাছে মনে হতো যে আমি না যে বিরাট একটা রাজা বর্ষা কিছু একটা হয়ে গেছে ওই সময়। যেমন ছোটবেলায় আমাদের যে ডানোর ডিব্বার এক পাশ কেটে ওটার মধ্যে দিয়ে, এই জিনিসগুলো আছে, এটা খুব মনে হতো। তো ওই ফিলিংসটা এখন ঢাকা শহরে আমরা করছি, কে কত বড় গরু কিনতে পারে, কে কত বনেদি গরু কিনতে পারে, গরুর কম্পিটিশন হয়েছে, গরুর আবার বংশমর্যাদা আছে, গরুর বাপের কি ঐতিহ্য আছে, 1.5 কোটি টাকা দামের গরু, মানে তারপর শেষে মানে এখন ফেসবুকে, এবং যে ধরনের তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটা এত বিকৃত জায়গায় চলে গেছে, একটা ছাগল বিক্রি হচ্ছে 15 লক্ষ টাকায়, এবং যে বিক্রেতা সে বলছে যে এক ছেলে তার পিতাকে খুশি করার জন্য একটা ছাগল কিনে দিয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। তা আমি চিন্তা করি এরকম সুসন্তানও আছে যে পিতাকে ছাগল উপহার দেয়, তাও আবার 15 লাখ টাকা দেয়া। আর এমন পিতাও আছে যে তার সন্তানের কাছে একটা ছাগল ডিমান্ড করে যে আমার সন্তান আমাকে একটা ছাগল কিনে দেয় 15 লাখ টাকা দিয়ে। এই জিনিসগুলো মানে আসলে আমাদের শৈশবের ওই সময়ের সঙ্গে আসলে এখনকার সময় খুব মিলানো কঠিন। না মিলানো না, জিনিসটা কন্ট্রাস্ট করে। আমরা যে ভ্যালুসটা ক্যারি করেছি পিতা পুত্রের সম্পর্ক, মানে একটা কুরবানি দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা শিশু যারা, তারাও মনে করতাম যে হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। এই ফিলিংস, সেই স্যাক্রিফাইসের ফিলিংস, হ্যাঁ সেই ফিলিংসটা পিতা পুত্রের একটা সম্পর্ক। এবং আমি বারবার শুধুমাত্র আমার পিতার দিকে তাকাতাম আমি যখন শৈশব ছিলাম। আবার আমার যখন সামর্থ্য হলো আমি আমার সন্তানের দিকে তাকিয়েছি কুরবানি দেওয়া পর্যন্ত। আর এখন আসলে ত্যাগের মহিমাটা তো কিন্তু এখন টোটাল কালচারটা এমন একটা জায়গাতে এসে গেছে, এই কার গরুর দাম কত বেশি, কে কত বেশি, মহল্লা আসলির যে একটা প্রতিযোগিতা, এই দুটো আমরা যারা ওই জেনারেশনের ওই ভ্যালুসটা ক্যারি করেছি আমাদের আঘাত করে। এই যে আঘাত মানে ওই সময়ের বা এবং এই সময়ের, এবং এখন দেখি যে আসলে এই দেখনেওয়ালাটা অনেক বড় হয়ে গেছে, শো অফ করাটা সবার, আগের স্যাক্রিফাইসটা নেই। এবং ওই যে ধরেন আগের ছেলেবেলায় কোরবানির ঈদগাহে সবাই একসাথে আসতো, এখন ধরেন আমরা যারা ঢাকায় থাকি ঈদগাহে হয়তো যাই, কিন্তু কেউ কারোর সাথে পাশের লোকটাকে আমরা হয়তো চিনি না। এই যে আমাদের একটা পরিবর্তন, ঈদের আনন্দটাকে একটু ফিকে হয়ে যায় এতে। অফকোর্স আপনি ঈদের দিন বাদ দেন না, ঢাকা শহরে আমার মনে হয় যে পাশের ফ্ল্যাটের কেউ কাউকে, পাশের ফ্ল্যাটের ম্যাক্সিমাম কেউ কাউকে ছিলেন এখন, বড় বড় শহরে, নট অনলি ঢাকা শহরে। এটা হলো বাস্তবতা এবং সত্য। এটা হচ্ছে কি, মানুষের এখন সব কিছু আছে হাতে, সময় নাই। আর যেটুকু সময় আছে সবাই চায় শুধু নিজের জন্য ব্যয় করতে। আর কি যেমন একটা জানি অজানা প্রতিযোগিতায় নেমে গেছে সবাই। শান্তির ডেফিনিশনটা বুঝতে পারছে না। শান্তির ডেফিনিশন যে ফ্যামিলিকে সময় দেওয়া, শান্তির ডেফিনিশন যে হোটেল ওয়েস্টিনে কিংবা সোনারগাঁয়ে বসে স্টেক খাওয়া না, 10 জন বন্ধুবান্ধব মিলে, হ্যাঁ আমরা কিন্তু এখনও করে স্টিল নাও। আই এম ভেরি লাকি পারসন যে আমার ছোটোবেলার 100 বন্ধুর মধ্যে এখনও 99 জন বন্ধু আছে, এবং আমরা কিন্তু একসাথে বসি। এবং ওই রুমে যদি আপনি চুপি দিয়ে দেখেন কোনো সময়, আপনি কনফার্ম থাকবেন আমাদের কেউর বয়স 18 পার হয় নাই। ইটস কোয়াইট ইম্পসিবল, 18 পার হয়নি। তো ওই যে সবাই মিলে একটু মুড়ি মাখিয়ে, চানাচুর মাখিয়ে থাপাথাপি করে খাওয়া, এইটার মধ্যে যে মজা। একটু বৃষ্টি পড়ছে, একজন বলে খিচুড়ি, এই খিচুড়ি, কেউ আমি ইলিশ মাছ খাই না, একজন ইলিশ মাছ আনলো, একজন গরু হলো। এই জিনিসগুলো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। তো এখন আমি দেখেছি আমেরিকানরা, আমি অনেক কয়েকটা পরিবারকে চিনি, একদম রিয়েল আমেরিকান, তারা এরা কিন্তু এখন 91 পরিবারে ফিরে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আমরা 91 পরিবার থেকে দূরে যাচ্ছি, আমরা অনুপরমাণুতে ভাগ হয়ে যাচ্ছি, আমরা ভাগ হচ্ছি। সো এটা রিসাইকেল হচ্ছে এরকম করে। এটা অস্বাভাবিক ব্যাপার কিছু না, প্রতিযোগিতামূলক দুনিয়া হয়ে গেছে। তো
সো এই এখনও গ্রামে গঞ্জে কিছুটা আছে। আমাদের স্যার ছিলেন সতীশ স্যার, হ্যাঁ, ভালো পড়া পারলেও না পারলেও, হোয়াট এ বিউটিফুল, হ্যাঁ, এসে পড়তেন, কি খবর, কেমন আছো, হ্যাঁ, বাংলা টিচার ছিলেন, সো অনেস্ট, ধুতি পড়তেন, এসে আমরা যারা একটু বাংটা টাইপ ছিলাম আর কি, হ্যাঁ, তাদেরকে এসে ধরতেন, এইখানে এমন করে টান দিত, স্যার 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 স্যার, বাবা রে বাবা, হ্যাঁ। তো আমি যখন এমপি হলাম, আমি যাচ্ছি ওনার বাড়ির সামনে, আমি দেখছি একটা লোক খালি পায়ে, তখন একদম মানে বয়স হয়ে গেছে, ধুতি পরে খালি পায়ে, আমি পিছন দিকে বললাম, স্যার না, এরকম স্যার, বিলিভ মি, আমি গাড়ি দিয়ে ক্রস করতে পারিনি, আমি গাড়ি থেকে নেমেছি, আমি হেঁটে হেঁটে ওনার জায়গা বাড়ি ক্রস করি, উনি পরে এটা শুনছেন, শুনে আবার দৌড়ে আসছেন, আইসা বললেন, তুই এটা কেন করলি, আমার জড়ায় ধরে হাউমা করে কাঁদতেছেন। এই জিনিসগুলি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষক ছাত্রের সেই সম্পর্কটা, এটা দোষ কিন্তু শুধু ছাত্রের না, হ্যাঁ, সামগ্রিক সমাজের। আমাদের কলেজে ছিল রনি ভাই 40,000 ছেলে ছিল আমার কলেজে, আমি তখন কলেজে ভিপি, আমি 70-89 কথা, তখন আমার আব্বা জেল থেকে মাত্র ছাড়া পেয়েছে, 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছি না, ইন্টারমিডিয়েট ফর্ম ফিল আপ করতে পারছি না, দিব আর কি, আমি ডিগ্রি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছি না, ফাইন। জীবনকানাই চক্রবর্তী স্যার দেখেন, আমি সই করছি সংসদ থেকে সবার ফর্ম, মানে গরিব ছাত্রদের বেতন মকুব করে দিচ্ছি, আমার সইতে হচ্ছে কিন্তু সংসদের ফান্ড থেকে, হ্যাঁ, আর সবাই জিজ্ঞেস করে তোর ফর্ম ফিল আপ করবি না, কিন্তু দেখেন আমার নৈতিকতা, আমি কিন্তু আমার নিজেটা ফ্রি করছি না। আচ্ছা, স্যার টের পেলেন জীবনকানাই চক্রবর্তী স্যার আজকে নাই, ওই স্যার খবর রাখলেন, ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে আমাকে বললেন, তুই ফর্ম ফিল আপ করিস নাই? আল্লাহ স্যার করতেছে, আমার ভাই আর সেলিম ভাই আসতেছে, তো উনি বুঝতেছে যে আর টাইম নেই, হাতে আধা ঘন্টা সময় আছে, বললো ফর্মটা সই কর, আমি না স্যার একটু পরে স্যার, মানে আমি বিব্রত বোধ করতেছি, আমি এখানে শামসুজ্জোহার ছিল, খান সাহেব ওসমানীনাথ, না স্যার, স্যার টাকাটা বললেন এইটা কলেজের টাকা না, আমার টাকা, এটা তোর স্যারের টাকা, আর স্যার মানে তোর বাবা। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, আমাকে জড়ায় ধরলেন, বলে সই কর, সই করো, আমি এই টিচারই পাবো কোথায়? আর এটা আমার 79-এর কথা বলছি, আমার কাছে তো এখনো আমি ওনার চেহারা দেখে ভাসি। তো এই জিনিসগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা ভালো লাগে না, আমি কাউকে দোষারোপ করছি না, এর কারণ এর দায়ী হচ্ছে আমরা নিজেরাই, আমরা আমাদের বাচ্চাদের এইভাবে মানুষ করতে পারিনি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা আসলে ঈদের আলোচনা, কিন্তু আলোচনাটা ছেলেবেলার স্মৃতি অনেক, যেমন শামীম ওসমান তার দুজন শিক্ষকের স্মৃতিচারণ করলেন, খুবই আসলে কিছুটা আমাদের ইমোশনাল হয়ে যায় আমরা আমাদের সেই ছেলেবেলার কথা মনে করে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। Presented by JDS RM, powered by Gram Bangla Tubes Limited, co-sponsored by শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা ছিলাম স্পেশাল ঈদ আড্ডায়। আমাদের সাথে আছেন শামীম ওসমান এবং গোলাম মাওলা রনি। আপনারা সবাই তাদেরকে চিনেন, আলাদা করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। জনাব গোলাম মাওলা রনি, যেমন বিরতির আগে শামীম ওসমান বলছিলেন যে আমাদের সব কিছু আছে, সময় নেই, যেটুকু সময় আছে সবচেয়ে মূল্যবান হলো পরিবারকে দেয়া। আপনারা যারা রাজনীতি করেন তাদের সময় পান কিভাবে, ফ্যামিলিকে দেন কতটুকু, বা দিতে পারেন কিনা? না, এখানে আমার মানে সমস্যা আরও বেশি। আমার পুরো জীবনটা এটা যান্ত্রিক হয়ে গেছে। তো এই যান্ত্রিকতার সাথে সাথে পরিবারের সাথে যে একটা সহজাত সম্পর্কটা, যেটা আমার খুব ছোটোকালে আমার ছেলে মেয়ের সঙ্গে ছিল, সেই সম্পর্কটা কোন ফাঁকে যে কতটা দূরত্ব চলে গেছে, আমি এখন যখন ভাবি, ইচ্ছা করলে আমি তখন তাদেরকে কাছে টানতে পারি না। আমাদের ফিলিংস আছে। বিয়ে করেছি 86 সনে, আমার ছেলেটা হলো 94-এ, তখন আমি কোয়াইট ইয়াং। তো আমার ছেলে খুব খুশি যে এত ইয়াং একটা বাবা সে পেয়েছে। সেই দীর্ঘদিন যাবৎ অন্তত ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের মধ্যে ডেইলি অন্তত পক্ষে 20 থেকে 25 বার হাগ হতো। এবং আমি আপনাকেও দেখি যে আপনি আপনার ছেলের সঙ্গে, ভাবির সঙ্গে আপনাদের একটা মানে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখন আমার যে 3টা ছেলে মেয়ে, এদের সঙ্গে আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল। বাসায় ঢোকার সাথে সাথে কইরে আমার ছেলে, কইরে আমার মেয়ে কথা বলার সঙ্গে সঙ্গেই পাখির মতো এসে বুকের উপর পড়তো, এবং ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত অবস্থাতে এই রিলেশনটা ছিল। তো এটা 2008 পর্যন্ত আমি বলি। 2009 থেকে যখনই আমি সংসদ সদস্য হলাম, রাজনীতিতে ব্যস্ত হওয়ার পর ওই যে এখন সম্পর্কটা আছে আত্মার মধ্যে, চিন্তার মধ্যে,
কিন্তু ওই ফিজিক্যাল অ্যাট্রাকশন, এখন যদি আমার বড় ছেলেকে জড়িয়ে ধরে আমি চুমু দিতে যাই, ও ভীষণ রকম বিব্রত হবে, অবাক হবে। হ্যাঁ, ভীষণ রকম। আমার ছেলে বিয়ে করিয়েছি, মেয়ে বিয়ে দিয়েছে, আমার খুব ইচ্ছা হয় জামাইকে একটু কোলে নেই, আমার খুব ইচ্ছা হয় জামাইকে একটু আদর করি। কিন্তু আমি বেচারার মাছের মুখের দিকে তাকাই, এই অনুষ্ঠান সে দেখবে কিনা জানি না, আমি যদি এই কাজ সত্যিকার অর্থে করি, সে আমাকে যত সিরিয়াস একজন মানুষ ভাবে, ও মরেই যাবে। তাদের কাছে আপনি খুব গম্ভীর, মানে যেটা গম্ভীর প্রকৃতির। এটা এই যে 9 সন থেকে আমার এই বিবর্তনটা হয়েছে, এর আগে আমার এটা ছিল না। এবং একইভাবে আমার স্ত্রীর সঙ্গেও, আমার স্ত্রী আমার ক্লাসমেট, দীর্ঘদিনের প্রেমের বিয়ে, আমার বিয়ের বয়স কত 40 বছর হয়ে গেল, তারপর সিনিয়র সম্পর্ক অনেক দিন। তো এই দীর্ঘ সময় আমাদের মধ্যে প্রচুর প্রেম হয়েছে, বিয়ের আগে প্রেম হয়েছে। আর আমাদের যে সমাজে খুব কনজারভেটিভ, প্রেম বলতে কি চিঠি লেখা, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, এইগুলো। তারপর সে জানালা দিয়ে যে সে গেল, একটু দেখতে পেলাম, এই এতটুকুই পর্যন্ত। তো এখন এই যে সময়ের যে যান্ত্রিকতা, এই যান্ত্রিকতা মানে এখন ওই সময়গুলো শুধুমাত্র বেদনা হতে করে, ওটা আর ফিরে পাওয়া যাচ্ছে না। আর এই কথাগুলো আজকের দিনে বলছে এই কারণে যে তখন এই যে ঈদের যে ছুটিগুলো, এই লম্বা ছুটির সামনে পেছনে দেশে যাওয়া হোক বা ঢাকা থাকা হোক, প্রতিটি মুহূর্ত আমরা এনজয় করার জন্য একটা প্রি প্ল্যান থাকতো। কখন খাবো, কার বাসায় বেড়াতে যাব, কোথায় কোথায় যাব, পরিবারকে কী কী সময় দেব। কিন্তু আমি নিশ্চিত যে এইবারের জন্য আমার ছেলে বউ থেকে মালয়েশিয়াতে, মেয়ের জামাই তারা শ্বশুরবাড়িতে, ছোট ছেলেটা তার বন্ধুবান্ধব নিয়ে সে থাকবে ব্যস্ত। আমরা বুড়ে বুড়ি কী করবো এই সময়ের মধ্যে? হ্যাঁ, এখন মাংস, এই দিনে মাংস আসবে, মাংস ভাগ করতে হবে সারাদিন। শি উইল বি সো বিজি যে মানে এই ফকিরদেরকে মাংস দেওয়া, গরিবদেরকে মাংস দেওয়া, বাকি মাংস ফ্রিজে তোলা। এখন আমি একা বসে কি করব? সিনেমা নাটক দেখার মতো, মানে এখন টেলিভিশনগুলোতে অনেক রকমের প্রোগ্রাম হয়, কিছুই নেই, মানে আপনার আমার দেখার মতো কিছু নেই, এগুলো সবই দেখা। কয়টা আপনি হিন্দি কোন সিনেমাটা দেখেন নাই বলেন, যেটা আপনার নতুন করে দেখতে হবে? ইংলিশ কোন সিনেমাটা দেখেন নাই? আবার এখন এই বয়সে শামীম ভাইয়ের মতো যে আমি বন্ধু বান্ধবকে ডেকে, যারা বন্ধু বান্ধব আছে এরা সবাই ধনী হয়ে গেছে, অতি ধনী হয়ে গেছে, তাদেরকে যদি মুড়ি খাওয়ার কথা বলি, বলবো যে হ্যাঁ, তারা সবাই সেরাটান শোনার আগে এমন অবস্থা হয়ে গেছে, তারা তাদের মধ্যে একটা লাইফস্টাইল খুব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা যারা এখনও রুটকে কল্পনা করি, আমার কাছে এখনও, আমি সেই দিনে যে রমনা পার্কে হেঁটে তারপর শেষে ওই শিল্পকলা একাডেমির পাশে একজনে দেখি যে পেঁয়াজু আর বেগুনি বিক্রি করছে। তো রাস্তার পাশে ভ্যান থামিয়ে আমি ওই যে রিক্সাওয়ালাদের সাথে দাঁড়িয়ে ওটা খেলাম কতক্ষণ। আপনার বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হলো আমি অমৃত খাচ্ছি। আর আশেপাশের লোক দাঁড়াই গেল, মানে যারা চিনতে পারছে তারা খুব অবাক হয়ে গেল, আর যারা চিনতে পারছে না তারা অবাক হয়ে গেলো যে এই লোকটাকে সবাই সালাম দেয় কেন, রিক্সাওয়ালারা যারা চিনতে পারেনি। তো এই যে রুটের কাছে ফিরে যাওয়া, আমার একটা বয়সে গিয়ে কিন্তু শামীম ভাই শুরুতে বলছিলেন যে আমরা একটা বয়সে গিয়ে আবার ছেলেবেলায় ফিরতে চাই, মানে সার্কেলটা করতে চাই। তো এই যে ফিরে যাওয়ার জন্য আমি একা চেষ্টা করতে পারছি, কিন্তু আমি আমার বন্ধু পাচ্ছি না। আমরা আরেকটা বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, খুবই ইন্টারেস্টিং মজাদার আলোচনা, আমাদের এত বিখ্যাত বড় মানুষদের ছেলেবেলার ছোট ছোট স্মৃতি আমাদের আসলে একটু ইমোশনালি করে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, বিরতির পর শুনবো শামীম ওসমানের গল্প। Presented by JDS RM, powered by Gram Bangla Tubes Limited, co-sponsored by Shahjadi Mehdi. প্রিয় দর্শক, ফিরে এলাম স্পেশাল ঈদ আড্ডায়। আমাদের সাথে আছেন গোলাম মাওলা রনি ও শামীম ওসমান। আমরা জানাব শামীম ওসমান, বিয়ের আগের প্রেম আর বিয়ের পরের প্রেম, এইটা একটু যদি শুনি আপনার কাছ থেকে, কেমন? যদি আমার কাছ থেকে শুনেন তাহলে হচ্ছে আমারটা আমি বলবো যে আমার প্রতিদিন প্রেম বাড়ছে, আর আমার বউর কাছে যদি শুনেন তাহলে বলবেন প্রতিদিন প্রেম কমছে। বাট আসলে আমরা দুজনেই জানি বাড়ছে, অ্যাটাচমেন্টটা বাড়ছে। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ বাড়ছে। মানে যত ব্যস্ততা থাকুক আমি আমার ফ্যামিলিকে সময় দিই। আমার বেস্ট ফ্রেন্ড আমার ছেলে, আমার বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে, আমার ছেলের বউ আমার ফ্রেন্ড। আমার বাড়িতে সবচেয়ে কম দামি লোক হচ্ছে আমি। ইভেনচুয়ালি আমার কাজের মেয়েরাও আমার ধমক দেয়। গতকাল রাত্রে আমি আইসক্রিম খুব পছন্দ করি, তো ইগলুর যে ভ্যানিলা আইসক্রিমটা আমি খাই। একবার খাইছি সন্ধ্যার সময় যায় লুকায় টুকায়, হ্যাঁ, তো আরেকবার খাবো। তো আমি বলছি আমি খাইনি তো। তো এর মধ্যে কাজের একটা মেয়ে বলে দিয়েছে আমার মেয়েকে যে খেয়ে সন্ধ্যার সময় খাওয়া হয়েছে। কত রকম আকুতি মিনতি করলাম, শেষ পর্যন্ত আইসক্রিমটা আমাকে খেতে দিল না।
আল্লাহ আমি যদি এই তো মরে যাই তাহলে আমার আত্মার তৃপ্তি পাবে না। হ্যাঁ, তাতেও করলো না। তাতেও দেয় না। ছেলে বিয়ে দিয়েছি, আমার নাতি হয়েছে, এখন হি ইজ দ্য মাই বস অ্যান্ড হি ইজ দ্য মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ওকে নিয়েই তো একটা বাসা পুরাটাই কেটে যায়। দোয়া করবেন সবাই। আমার মেয়ে আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট করে পাশ করে এসছে। এখন বিয়ের কথা বললেই মারতে আসে। ও লন্ডন ইউসিএল থেকে এমএসসি করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। তো আমি ওকে, আমার বউকে বলতেছিলাম যেখানেই ওর বিয়ে দিই না কেন, এই বিয়ে যদি আমেরিকাতে হয়, ওর বাসার 100 গজের ভিতরে আমি একটা বাসা ভাড়া নেব। আচ্ছা, বারবার তো শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, তাই না? মেয়ের বাড়িতে যাওয়াটা তো বারবার, আবার মেয়ের কাছে থাকতে চাইবে। আমি থাকবোই ভাই, এটা হলো সোজা কথা। কে কি মনে করবো, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি মনে করি কি লাইফটাকে জটিল করার কিছু করতে নাই। গেলে এত ভাবের দরকার নেই। আমার মেয়ে ধমকায় আমাকে, আমার ছেলে ধমকায় আমাকে, আমার বউ ধমকায় আমাকে। আমার সময় কাটে, বউকে প্রথমে খ্যাপাইতে হয়। প্রথমে খ্যাপাই, ইচ্ছা করে খ্যাপাই, খোঁচা মেনে খ্যাপাই। খ্যাপানোর পরে এবার ওরে আবার ঠিক করে নিয়ে আসা, মেয়েকে এটা একটা টাইম পাস। আবার আমি, আমার ছেলে, আমার মেয়ে, তিনজনে মিলে খ্যাপাই। তো এই হলো মানে ব্যাপার। আমার ছেলের বউ আমাকে 2 পয়সা দিয়েও কেয়ার করে না, ও কেয়ার করে, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। ও মনে করে এটা আমারই বাবা, এটা শিশু, এটা আমারই বাবা। সো আমি পরিবেশটা এরকম রাখতে চাই। আমি সিনেমা দেখি, উনি যেমন, আমি একবার এক সিনেমা 18, 19, 20, 25 বারও দেখি, হিন্দি সিনেমা। যেমন জিন্দিগি না মিলে দোবারা, হ্যাঁ, আমি 20 বার 25 বার দেখছি। সো লাইফটা যদি আপনি ইজিয়ার করতে চান, ইজি জটিল করার চাহিদা না থাকে বেশি। এখন হচ্ছে কি, কিছু কিছু জায়গা দাঁড়ায় গেছে ইন এভরি সেক্টর। পলিটিক্সের মধ্যে, তার মধ্যে অনেক একটা ব্যাপক, পলিটিক্স বলেন, সিভিল সার্ভিস বলেন, ইন এভরি সেক্টর তুলনা করা, ওরা এদের এটা আছে, আমার এটা নাই। নো, আপনি যত আরেকজনটা দেখবেন এক্সপেকটেশন বাড়বে। যে এই কথা বলতে না পারে যে আলহামদুলিল্লাহ, সে কোনোদিন ভালো থাকবে না। আরেকটা হচ্ছে খাই এই সমাজে এমন একটা অবস্থা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশটা চিবায় খেয়ে ফেলতে চায়, এদের ক্ষুধা মিটে না। হ্যাঁ, আসলে এরা এত খাচ্ছে, আরে তুই রাখছিস কি রেখে যাবা? বাচ্চাদের জন্য অনেক সম্পদ, বাচ্চাদের জন্য অনেক সম্পদ রেখে গেলে ওই বাচ্চা কবরে যাওয়ার সময় পাবে না। আমার বাবা মা আমার জন্য কিছু রেখে যান নাই, কিন্তু আমার যখন মন খারাপ থাকে আমি স্ট্রেট চলে যাই আমার বাবা মার কবরে, আমার ভাইয়ের কবরে। আমি আল্লাহর কাছে বলি, আমার মনে হয় আমি ওনাদের সাথেও কথা বলি, এবং আই গেট দ্য ডিসিশন ফ্রম দেম। বিকজ আর যদি আমার দাদা, আমার বাবার যে পরিমাণ টাকা রেখে যাওয়ার কথা, হ্যাঁ, ওই 1922 সনে রোলস রয়েস গাড়ি কেনা মানুষ রেখে যেতেন, তাহলে হয়তো আমরা বছরে একবার আমার বাবার কবরে, মার কবরে যাওয়ার সময় পেতেন না তখন আপনি। সেটাই আসলে। সো আমার মনে হয় কি, লাইফটা সবার ইজি করা উচিত। ছেলে পেলেদেরকে আমি একটা কথা বলতে চাই, ঈদের দিনে যারা এখনো লাকি, আমি জানি না রনি ভাই কি, আমার বাবা মা নাই, আমার পৃথিবী একদিকে যদি দিয়েও যদি আমাকে কেউ বলে যে ওকে ফাইন দাও, বাবা মাকে ফিরে দেখাও, আমি দেখতে চাই, বাট আমি পারবো না। যে যাদের আছে, বাবা মাকে খুশি করার চেষ্টা করো। যার উপরে যার মা বাবার দোয়া আছে, সে কোথাও ঠেকে না। প্লাস তারপর নিজের মহল্লায় যারা আছেন, মুরব্বী, দোকানদার, চায়ের দোকানদার, হোয়াটএভার ইজ, গরিব বড়লোক, চেষ্টা করে নিজেকে আগে সালাম আদাবটা দিতে। এইটার স্যাটিসফ্যাকশনটা পরে যেয়ে পাবে। আর একটা খুব সুন্দর গান ছিল, কার ইংরেজি গান, বাংলাটা ছিল এরকম, তোমাকে স্বর্গে যেতে হলে শিশু হতে হবে, নিজেকে ছোট ভাবা ভালো, বাচ্চামি থাকা ভালো নিজের ভিতরে। আমার বাইরের ক্যারেক্টার দেখলে মানুষ মনে করে একরকম, আমি গরু কাটা দেখলেও কান্দি, টু বি অনেস্ট। আমি কিন্তু জীবনে কারো ঠিক মতো থাপ্পড়ও মারিনি, টু বি অনেস্টলি। হ্যাঁ, আমি থাপ্পড়ও মারিনি ঠিক মতো কাউরে। হ্যাঁ, বন্ধু বান্ধব লেভেলে মারামারি হয়েছে, মানে সেটা তো হ্যাঁ। তো আমরা কি করতাম, আমাদের খেলা যে তুরামগঞ্জে ভিবি, পুলিশ খুঁজতেছে আমাদের, আর্মি খুঁজতেছে, আর্মি ঘেরাও দিছে আমাদের চারিদিক থেকে। আমরা কি করতেছি, ডিগবল খেলতেছি, ডিগবল খেলে এত কাদা মাখছি, সব মিলে একসাথে পুকুরে লাভ দিছি। লাভ দিতাম কয়জন জানেন আপনি পুকুরে? 100 থেকে 200। আর্মি কোথা থেকে ধরে আমাদের, আলাদা করবে কেমনে, কিভাবে নামবে পানিতে? নামেন, আসেন, নাম তো না। হ্যাঁ, ওই তখন তো সামরিক শাসনের আমল, প্রশাসন হতো। আবার মিথ্যা তো বলে লাভ নেই, তখন তো ককটেল আবিষ্কার হইলো। তা আমরা কি করতাম, জর্দার কৌটা, শুধু বালি রাখতাম, বালি রেখে এগুলি হাতে রাখতাম। যখন দেখতাম পুলিশ ধরে এসে পড়ছে কাছাকাছি, তখন আমরা ক্যাচ খেলতাম। পুলিশ বলতো, ওসি সাহেব আখতার, যেমন রুনু ভাইয়ের কথা মনে আছে, ভাই শামীম, এই খবরদার। তা আমরা কি করতাম, আমরা এক্সপার্ট ছিলাম তখন, তো হেভি স্পিডি ছিলাম, দৌড়াইতাম আর এগুলি বিছাতাম। তো পুলিশ আর পিছিয়ে দৌড়াইতো না, ভালো ছিল, কিন্তু একটার ভিতরেও ককটেল ছিল না, বালি।
সো আমি মনে করি আমার লাইফটাকে এনজয় করছি, বাট আমি টু বি অনেস্টলি আমি আল্লাহর কাছে চাই, আমি জানি না কয়দিন বাঁচবো, বাট আমি আরো অনেক দিন বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই। আমি আমার নাতির বিয়ে খেতে চাই, আমার নাতির বিয়েতে আমি নাচতে চাই, হ্যাঁ, আমার মেয়ের ঘরে আমি বাচ্চা দেখতে চাই, ওর বিয়েও খেতে চাই, মানে ওর বিয়েতে এনজয় করতে চাই, বাট অসুস্থ হবে না, সুস্থভাবে। আমরা আরেকটা বিরতি যাচ্ছি, অনুষ্ঠানের শেষ বিরতি। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। Presented by JDS RM, powered by Gram Bangla Tubes Limited, co-sponsored by শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, ফিরে এলাম স্পেশাল ঈদ আড্ডার আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জনাব গোলাম মোল্লা রনি, যেমনটি শামীম ওসমান বলছিলেন যে ওনার যত বিয়ের আগে তো প্রেম করেছেন এবং বিয়ের পরে যত দিন যাচ্ছে ওনাদের প্রেম বাড়ছে। আপনার ক্ষেত্রে কি প্রেম কি দরজা দিয়ে ঢুকে জানালা দিয়ে পালাই গেছে নাকি এখন বাড়ছে? আমারটা হলো কি, তার স্টাইলটা আমার স্টাইলটা একটু ডিফারেন্ট। আমারটা আসলে মনে ওইটা একটু বলে নেন যে আপনি বউকে ভয় পান না বউ আপনাকে ভয় পায়? আমরা দুজনকে ভয় পাই, মানে দুজনকে ভয় পাই। আমি সব কথা তাকে বলি না, আর সে সব কথা আমাকে বলে না। এটা হয়েছে গেছে মূলত আমাদের পরিবার থেকে। পরিবারটা হয়েছে কি, যেমন সে একটা খুব বড় পরিবারের মানুষ হয়েছে এবং ওই প্রাচীন কতগুলো রাগী পরিবার আছে না, যেমন আমার দাদা শ্বশুর চেয়ারম্যান ছিলেন, তো ওই চেয়ারম্যানের ওই পরিবারের মধ্যে তাকে খুব শাসন করে মানুষ করেছে। ফলে ইচ্ছা করলেও সে অন্য সবার মতো ফ্রি হতে পারে না। আবার আমাদের পরিবারটা আরও সিরিয়াস। মানে আমার দাদার সামনে তার কোনো ভাইরে কখনো বসতেন না, নেভার এভার ইন লাইফ। আব্বা একদম বুড়ো হয়ে গেছে আমার চাচা, তখনও রাগ হয়ে কাকাকে মারতেন, আর কাকা দাঁড়াইয়া উনি ওখানে পালাতেন না, মানে মার খাওয়ার জন্য তাকে হতো। তা আমার 7টা ভাই ঠিক ওইভাবে মানুষ হয়েছে। তারা বড় ভাইয়ের সামনে এখনও এই যুগে আমার বড় ভাই, আমার ছোটো ভাইরা সবাই বড় বড় পদে আছে, বড় বড় চাকরি করছে, কোটিপতি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। কিন্তু এখনও যদি আপনি তাদেরকে বলেন যে তোমার ভাইয়ের সামনে একটু বসো, ওই পরিবারের কারণে তারা আনইজি ফিল করে। তো এখন ওই ছেলে আমি এই যে জিনিসটা আমার কাছে, যেমন ওই যে শামীম ভাইদের পরিবার অনেক পরিবারে দেখেছি খুব ফ্রেন্ডলি, আমি এটা আবার আমার ছেলে মেয়ে পরিবারের সাথে আমি করার চেষ্টা করেছি, আমার মতো করে ফ্রি হওয়ার চেষ্টা করেছি। তো ওরা ওই বললাম যে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই জিনিসটা অ্যাটাচ ছিল, কিন্তু ইন্টারমিডিয়েটের পরেই এই জিনিসটা ঠিক ওই পারিবারিক ধারায় চলে গেছে। ফলে আমাদের মধ্যে যে পছন্দ এবং অপছন্দ এটা বুঝে নিতে হয়। ভালোবাসাটা আবেগের যে জায়গাটা, মানে ওটা হলো মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আমি তার মস্তিষ্কে পৌঁছে দিই, আর সেও গুনগুন করে আমাদের মস্তিষ্কে। আবার আমাদের বিরহটাও এরকম, যেন আমাদের মধ্যে কখনো অভিমান হয়, কথাবার্তা 4-5 দিন বন্ধ রইল, তো কথাবার্তা বন্ধ রইল। কে আগে ভাঙে, কে আগে? এটা সবসময় সেই ভাঙায়, সে ভাঙায়। হ্যাঁ, আমি এটা জিতেই গেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের যে প্রেমটা, সেই প্রেমের অফারটাও উল্টো, মানে আমার স্ত্রীর পক্ষ থেকে আমার কাছে। আপনি তো সব দিক দিয়ে দেখছেন শামীম ভাই। আসছে তো ভাঙায়। তো তার প্রেমের যে আমার সঙ্গে যে খাতির করার বা ভাব করার কতগুলো লক্ষণ আছে। যেমন দেখা গেল যে সে আমার সাথে 2 দিন কথা বললো না, 3য় দিন সে ভালো সাজুগুজু করলো আমি আসার সময়, বা আপনার জন্য খুব ভালো একটা রান্না করলো পছন্দের। তারপরে আমাকে শুনে এসে গুনগুন করে গান করলো, তারপরে বড় বড় দীর্ঘশ্বাস ছাড়লো হা করে, মানে যেন আমার একটা হয়ে যায়। তো একটা সময় মানে আমি হেসে দিই বলে আমাদের মধ্যে খাতির হয়ে যায়। আর ছোটোকালে বাচ্চারা এটা করতো, বাচ্চারা যখন দেখতো আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না, মেয়ে টানতো, ছেলে টানতো, হ্যাঁ, তারা বলতো যে বাবা তোমাদের মধ্যে পেয়ার করে ফেলো, কথাবার্তা বলো, আমাদের ভালো লাগতেছে না, এই আমাকে ধাক্কা দিত, আমাকে ধাক্কা দিত। তো এভাবে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা প্রত্যেকটা ফ্যামিলিতে আল্লাহ তৈরি করেছে ইউনিকভাবে। ওনার পরিবারটা ওনার মতো করে এনজয় করছে, আমারটা আমার মতো করে এনজয় করছি। মার কথা মনে পড়ছিল আপনার এই কথাতে। আমার মাত্র বিয়ে হয়েছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। বললে আমার ইজ্জত থাকবে না, যদি তাও বলছি, সত্য কথা বলা উচিত। তা আমি আমার বউয়ের সাথে বিয়ে হয়েছে মাত্র আর কি, ঢাকাটাকি এরকম, মানে কোনো ওকে মারতেছি, ইয়ে করতেছি, এরকম খুনসুটি মজা। হ্যাঁ, খুনসুটি করতেছি। ও যে আম্মার কাছে বিচার দিচ্ছে যে আম্মা দেখেন, তখন থেকে আমাকে ঢাকাচ্ছে, আমার পায়ের মধ্যে এটা ইয়ে করে, এটা করে। তা আমার আম্মা বললো তুমি কী করছো? আমি কী করবো? ওকে একটা জোর লাথি মারো। হ্যাঁ, বললো কী করবো? আম্মা আমি ওকে আর মারবে নাকি? আম্মা বলছে ও করলে কি ঘুইরা ইউটার্ন করে এমন জোর লাথি মারলো, আমি আম্মার উপরে চিতে পড়লাম। আরে কি হলো? আম্মার কথা শুনতে হয়। এই হলো লাইফ, আই এনজয় দি লাইফ। এবং আমি মনে করি কি 3টা জিনিস আমাদের ধর্ম অনুযায়ী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি শুধু একটা জিনিস চাই, কেউ যদি বিপদে পড়ে পকেট থেকে যাতে তাকে দিতে পারি, কেউ যদি অসুস্থ হয় তার পাশে দাঁড়াতে পারি, মানুষের খুশি দেখে খুশি হও, মানুষের দুঃখে দুঃখী হও।
দেখবেন আপনি ভালো থাকবেন। বাস বাস বাস, আসলে এটাই ধর্ম আমি মনে করি, এবং আমি এটা মেনটেন করি। আমার ছেলে মেয়ে, আমার বউ, এরাও মেনটেন করে, আমার ছেলেও মেনটেন করে, এরা ব্যাপকভাবে করে, আমার স্ত্রী সবচেয়ে বেশি করে, এবং পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায় যদি খবর পায় যে কেউ অসুস্থ, কেউ এটা নাই, ও যেভাবে আজকেও তাই করছে, হ্যাঁ, এবং আমিও করার চেষ্টা করি। আর আমরা যারা রাজনীতি করি, আমি কিংবা উনি অন্য দল করি, এরা কিন্তু ওকে ফাইন, আমি এখন ক্ষমতা আছি, কিছুটা সুখে আছে, যখন ক্ষমতা না থাকি তখন ডিপ্রাইভ থাকে, তখন আবার অনেকটা করে দেয়। তো এরা কিন্তু অনেক ডিপ্রাইভ থাকে। সো আমার মনে হয় যে অনেকে না যখন ক্ষমতায় থাকে কিংবা ভালো অবস্থা থাকে, মনে করে আচ্ছা ঠিক আছে টাকা দিয়ে দিলাম, শপিংয়ে যাও, এটা আনন্দ। এটাতে হয় না। আমি কলকাতায় যাই, রাস্তার পাড় দিয়ে হাঁটি, আমরা একসাথে ফুচকা খাই, চটপটি খাই, এটা খাই। আমার শখ হলো দুটো পৃথিবীতে, এক দেশ বিদেশ ঘোরা, বাট আমি একা ঘুরি না, একা পারি না ঘুরতে। যেখানেই যাই আমার সারা পৃথিবীতে বন্ধু আছে, সব আমরা একসাথে হই, আমার ছেলে মেয়ে ওদেরও সার্কেল আছে, 20-25 জন একসাথে হই, গাড়ি নেই, চান এবার ঘুরতে বেরাও। পৃথিবী দেখার মতো মজা কিচ্ছু নাই, এই একটা জিনিস ভালো লাগে, আর হচ্ছে আড্ডাবাজি করা, এই দুইটা জিনিস। এটা কিন্তু পয়সা লাগে না কিন্তু করতে, খুব বেশি পয়সা লাগে না। কিছু লাগে না, এটা কিন্তু জাস্ট আপনার মানসিকতার ব্যাপার। সো সেই দৃষ্টিকোণ থেকে এখন মনে হয় যে পরকাল তো দেখি নাই, একটু ভালো আছেন, এখন ভালো আছি, তো আমি চাই সবাই ভালো থাকুক। এবং আমি একটা কথা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে চাই, যেই সন্তানরা তার বাবা মাকে হ্যাপি রেখেছে কিংবা রাখছে কিংবা রাখবে, ভবিষ্যৎ জীবনে তারাও ভালো থাকবে, হ্যাপি থাকবে। আর যারা তার বাবা মাকে অশান্তি দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, সে কখনোই ভালো থাকতে পারবে না, তার জীবনও একই পরিণতি অপেক্ষা করবে। রনি ভাই, আপনার কি গুনগুনায় গান গাওয়ার অভ্যাস আছে? না, আমি গুনগুনে মাঝে গান গাই, কিন্তু ওরকম মানে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে কোনো গান আমার আসলে খালি গলায় একটা দিয়ে আমরা শেষ করবো কিনা, ঈদের আনন্দ তো, আপনার প্রিয় গানের 2 লাইন। উনি গেলে আমিও গাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা পরিচিত গান গান, তাহলে আমি গলা মিলাবে। আমি রক এখন রবীন্দ্রসঙ্গীত 2-4 লাইন গাই। কোনো অসুবিধা নেই। বধূ কোন আলো লাগলো চোখে, এ বধূ কোন আলো লাগলো চোখে, পুরা গান জানা, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, এ বধূ কোন আলো লাগলো চোখে। বাহ, আপনার দুজন শামীম ভাই আমি আমার ইজ্জত থাকে, হেরে যাবেন তো। আমারটা কি জানি গায়, পপ গান না টক গান, এটা আমি গান পাই না তো, বিভিন্ন জায়গায় বলে গান গাইতে, তো এরকম একটা এটা চালাই দেন। হ্যাঁ, আমাদের এই ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুটি পা উঁচু তার নিচু তার ঢালে, ইটস মাই লাইফ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আজকে দুজন খুবই পরিচিত রাজনীতিবিদ, যাদের বাংলাদেশের সবাই যাদের এক নামে চেনেন, তেমন দুজন রাজনীতিবিদের পিছনের গল্পটা শুনলাম, যেটা আসলে সাধারণত সংসদে বা টক শোতে উত্তপ্ত বাক্য বিনিময়, তেমন আজকে না, আমরা আজকে তাদের পরিবারের কথা, যেমনটি বললেন যে আসলে পরিবার ভালো থাকলে আপনি যত যাই করেন, যত ক্ষমতা, যত রাজনীতি, যত অর্থ, শেষ পর্যন্ত আপনাকে পরিবারের কাছে ফিরতে হবে। সেটাই যদি আমাদের জীবনটা ভালো থাকে, তাহলে সব কিছু সহজ হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আপনাদের ঈদের আনন্দে কাটুক, আপনাদের ঈদের ছুটি। সবাইকে ধন্যবাদ। Presented by JDS RM, powered by Gram Bangla Tubes Limited, co-sponsored by Shahjadi Mehdi.